আজকে তোমাদের সাথে পরিণীতির আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পরিণীতি প্রথম অধ্যায় নিয়ে পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো আমরা তাহলে আর দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। সো যেহেতু আমরা নির্ধারিত সময়ের 1 মিনিট আগে চলে এসেছি, তাই আমরা একটু অপেক্ষা করব। আমরা জাস্ট একটু সময় দেখব, সো দ্যাট আমাদের যে পার্টিসিপেন্ট আছে, আমাদের যে অডিয়েন্স যারা আছে, তারা যাতে চলে আসে। আমরা একটু সময় অপেক্ষা করব। একটু সময় অপেক্ষা করার পরে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। সো আমাকে জাস্ট একটু জানাবেন যে আপনারা সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না, আমার ভয়েস ঠিক আছে কি না, বা আদার যে বিষয়গুলো এই সব কিছু ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, এই জিনিসটা জাস্ট একটু জানিয়ে দিবেন। ওকে, ইতোমধ্যে আমাদের মাঝে 26 জন চলে এসেছে। সো আমাকে জাস্ট একটু কষ্ট করে আপনারা সবাই জানাবেন যে আমার ভয়েস থেকে শুরু করে আর বাকি সব ঠিক আছে কিনা। আর আমার বিপক্ষে আপনাদের সবার একটা কমন কমপ্লেইন থাকে যে আমি নাকি কমেন্ট পড়ি না। সো চলেন বাকি যারা আছে তারা জয়েন করা আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টাতে আমরা গল্প করে নিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আমার পক্ষ থেকেও তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। একটু দ্রুত বাকিদের মেনশন করে দাও। যেহেতু ফ্রি ক্লাস, তুমি যে কাউকে মেনশন করতে পারো, তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকেই মেনশন করে দিতে পারো। সো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে শুধুমাত্র তুমি একাই উপকারভোগী না হও, তোমার ফ্রেন্ডরাও যাতে উপকারভোগী হয়। আর সিভিক সম্পর্কে যদি আমি তোমাদেরকে একটু বলি, ক্লাস শুরু করার আগে যেহেতু বাকিরা আসতেছে, আমরা জাস্ট একটু বলি। সিভিক্স খুব বেশি কঠিন সাবজেক্ট না, তবে অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। গুরুত্বপূর্ণ কেন? কিছুদিন পরে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবা, এই জায়গায় যদি তুমি ওই ইনফরমেটিভ লেখা লিখতে পারো, তখন তুমি এই জায়গা থেকে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবা। আর এইচএসসিতে এ প্লাস পাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধরো তুমি এ প্লাস পেতে চাও। সো এ প্লাস পেতে গেলে তোমাকে কি করতে হবে? এমসিকিউ যে পার্টটা আছে, এমসিকিউ পার্টে অনেক ভালো পারতে হবে। সো তোমার টার্গেট যাতে থাকে এমসিকিউ পার্টে তুমি 27 অর 28 পাবা, যত খারাপ এক্সামই হোক না কেন। এর নিচে তুমি এমসিকিউ পার্টে পাবা না। সো এমসিকিউ পার্টে যদি তুমি মার্ক ক্যারি করতে পারো, তোমার এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। জিওগ্রাফি যাদের আছে তাদের হয়তো বা প্র্যাকটিক্যাল একটা মার্ক আছে, সো তুমি ইজিলি ওই পাশ থেকে এ প্লাস ক্যারি করতে পারবা। এদিকে সিভিক যাদের আছে তারা যদি তোমার এমসিকিউ ভালো মার্ক ক্যারি করো, আর তুমি যখন রিটেন লিখবা তখন যদি ইনফরমেটিভ লেখা লিখতে পারো, আমি দেখো আমার যতগুলো ম্যাটেরিয়ালস আছে ওইখানে আমি পয়েন্টগুলো মেনশন করে দিব। ওই পয়েন্টগুলো জাস্ট যদি লিখে দিয়ে আসতে পারো আর নিজের মতো করেও যদি এক্সপ্লেইন করো, সিভিক্সে ভালো মার্কস পাবা তুমি সিকিউতে। এরপর যে তোমার বাকি কি থাকতেছে, অর্থনীতি যদি থেকে থাকে, অর্থনীতিতেও কিন্তু এ প্লাস পাওয়া সহজ। আর না পড়লে পরে অর্থনীতিতে এ মাইনাস কেন বিও পাবা না। সো অর্থনীতিতেও তুমি খুব সহজে এ প্লাস ক্যারি করতে পারো। সো তোমাদের হিউম্যানিটিসের স্টুডেন্ট যারা আছে, তোমাদের কিন্তু ভীতি থাকে গ্রুপ সাবজেক্টে এ প্লাসের যে বিষয়টা। সো আশা করি তুমি যদি টেকনিক্যালে আনসার করতে পারো, এইটা আর তোমার কাছে ভীতি থাকবে না। তুমি গ্রুপ সাবজেক্টেও এ প্লাস পাবে ইনশাল্লাহ। সো আজকে যেহেতু অনেকেই চলে এসেছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা বেশিক্ষণ সময় অপেক্ষা না করি। প্রথমতই যদি বলি, আজকে আমরা সিভিক্সে কী নিয়ে আলোচনা করব, চলো দেখে নিই। আজকে আমরা সিভিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা প্রথম পত্র পড়তেছি। আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, যে জায়গায় আমাদের আলোচনার মুখ্য বিষয় থাকবে মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য। মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য নিয়েই আমরা আজকে আলোচনা করব। সো মূল্যবোধ আমাদের মধ্যে থাকা দরকার নাকি, মূল্যবোধ জিনিসটা কি এটা জানবো। এরপর আইন জিনিসটা কি, এটা কিভাবে এসেছে এই জিনিসটা তো অবশ্যই জানবো। স্বাধীনতা এবং সাম্য কি, এই জিনিসটা জানবো। এদের মধ্যে আসলে সম্পর্কটা কি, এই জিনিসগুলো আমরা জেনে নিব। সো সবাই রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে, অ্যান্ড আননেসেসারি কমেন্ট কেউ করবা না। ভালো করে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। চলো তাহলে আমরা প্রথমত মূল্যবোধ কি, মূল্যবোধ কি এইটা একটু জেনে নেই। প্রথমে যদি আমরা দেখি, পরিণীতির আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম মূল্যবোধ। মূল্যবোধ সমাজ কাঠামোর অপরিহার্য একটা উপাদান। তাহলে মূল্যবোধ কিসের অপরিহার্য একটা উপাদান? সমাজ কাঠামোর অপরিহার্য উপাদান। সো তোমাকে এই টাইপের প্রশ্ন এখান থেকে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি সমাজ কাঠামোর অপরিহার্য উপাদান। সো অপশনে মূল্যবোধ থাকলে তখন কারেক্ট অ্যান্সারটা হবে মূল্যবোধ।
মানুষের আচার আচরণ রীতিনীতি, তাহলে কি মানুষের আচার আচরণ রীতিনীতি কার্যক্রম দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা প্রভৃতি মূল্যবোধ অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে তোমাকে এই জায়গা থেকে যদি আমি কোশ্চেন করি নিচের কোনটি মানুষের মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, তখন অপশনে আচার আচরণ থাকলে আচার আচরণ দিবা, রীতিনীতি কার্যক্রম বা এইভাবেও প্রশ্ন করতে পারি মানুষের আচার আচরণ রীতিনীতি কার্যক্রম দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা প্রভৃতি কিসের মাধ্যমে পরিচালিত হয়, তখন উত্তরটা তুমি করে দিবা হচ্ছে মূল্যবোধ। সো একজন আদর্শ নাগরিকের মধ্যে মূল্যবোধ থাকা বিদ্যমান, কেননা মূল্যবোধ মানুষকে উচিত অনুচিত সম্পর্কে শিক্ষা দেয় এবং যা কিছু মন্দ তা পরিত্যাগ করে এবং যা কিছু ভালো এই জিনিসটা গ্রহণ করে। এই জন্য একজন নাগরিকের মধ্যে মূল্যবোধ থাকা দরকার। সো মূল্যবোধ বিষয়টা আমরা মনে হয় ক্লিয়ার হতে পেরেছি, কোন জিনিসটা তোমার করা উচিত কোন জিনিসটা করা উচিত না, কোনটা ভালো কোনটা মন্দ, এই জিনিসটা সম্পর্কে তুমি একটা প্রপার শিক্ষা পাবা মূল্যবোধের মাধ্যমে। সো মূল্যবোধ সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। মূল্যবোধ কি করে? মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। সামাজিক শৃঙ্খলা সংহতি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে মূল্যবোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সো তোমার মধ্যে যদি মূল্যবোধ থাকে তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা উচিত কোন কাজটা করা উচিত না, এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই তুমি হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে পারবা। সো মূল্যবোধ আসলে সবার মধ্যেই থাকা উচিত এবং মূল্যবোধ একটা সমাজের অপরিহার্য উপাদান, কেননা মূল্যবোধ না থাকলে সমাজ ব্যবস্থা ঠিকঠাকভাবে পরিচালিত হবে না। সো আমরা যদি একটা ওয়ার্ডে হচ্ছে যে বলি যে মূল্যবোধ কি, এখন তো অনেক বিস্তারিত পড়লাম, একদম একটা এক্স্যাক্ট ডেফিনেশন যদি আমরা দেখি, যেসব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য মানুষের সামগ্রিক কর্মকাণ্ড আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে সাধারণত মূল্যবোধ বলে। তার মানে কি, তুমি তোমার ওয়ে অফ থিঙ্কিং, তুমি কোন জিনিসটা চিন্তা করতেছ, এরপর হচ্ছে আমরা যদি দেখি তোমার সামগ্রিক কর্মকাণ্ড, তুমি কোন কাজটা করবা, তুমি কি আসলে ঘুষ খাবা নাকি ঘুষ খাবা না, পরীক্ষার খাতায় কি দেখে লিখবা নাকি দেখে লিখবা না, এই সব কিছুই ডিপেন্ড করে কিন্তু মূল্যবোধের উপর। সো পরীক্ষার খাতায় যদি তুমি হচ্ছে দেখে লেখো তাহলে কিন্তু তুমি অনৈতিক কাজ করছো এবং মূল্যবোধ পুরোপুরি তোমার মধ্যে নাই, কারণ তুমি নৈতিক কোনো কাজ করো নাই। যাই হোক, পরীক্ষার খাতায় যাতে দেখে না লেখা লাগে, কারো কাছে জিজ্ঞাসা না করা লাগে, এর জন্যই আমাদের এই আয়োজন। আইএডুকেশনে শেষ পর্যন্ত আমি আছি তোমাদের সাথে সিভিক্স ক্লাস নিয়ে ইনশাআল্লাহ। এরপর শুধুমাত্র সিভিক্স ক্লাস হচ্ছে এমন না, তোমাদের ইকোনমিক্স ক্লাস থেকে শুরু করে আইসিটি ইংলিশ কি ক্লাস লাগবে সব ক্লাসই তোমাদের হচ্ছে। চোখ রাখো আইএডুকেশন পেজে, সবগুলা ক্লাসই পেয়ে যাবা। সো এর কারণে মূল্যবোধ সমাজের ভিত্তি, কেননা মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তি সমাজের জন্য মূল্যবান, আর যার মধ্যে মূল্যবোধ নাই সে সমাজের জন্য কি বোঝা, কেননা সে সমাজের ভালো কিছু বয়ে আনবে না, সে সমাজের জন্য খারাপ কিছুই বয়ে আনবে। ওকে, এরপর যদি আমরা দেখি মূল্যবোধের বৈশিষ্ট্য, প্রত্যেকটা জিনিসেরই তো হচ্ছে বৈশিষ্ট্য আছে। সো মূল্যবোধেরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে এইটা কোন ধরনের মূল্যবোধ বা এটা মূল্যবোধ কিনা। সামাজিক মানদণ্ড, প্রথমত হচ্ছে সামাজিক মূল্যবোধ মানুষের আচার আচরণ বিচারের মানদণ্ড। এরপর হচ্ছে আমরা যদি দেখি সামাজিক সেতুবন্ধন, মূল্যবোধ সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করে। কিভাবে সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করে? কেননা মূল্যবোধ চেতনা মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে, মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রিত করে এবং রীতিনীতি ইত্যাদির মধ্যে কি করে, মানে একটা পোলাইটনেস নিয়ে আসে, যেটা কিনা সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করে। এরপর যদি হচ্ছে আমরা দেখি পরিবর্তনশীলতা, মূল্যবোধ পরিবর্তনশীল, কেননা হচ্ছে যে এটা সোসাইটি টু সোসাইটি ভ্যারি করতে পারে, তো সময়ের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটতে পারে, কারণ মানুষের চিন্তা ধারণা ইত্যাদির সাথেই কিন্তু মূল্যবোধের সম্পর্কযুক্ত। সো সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। দেখো, আজ থেকে 20 বছর আগে আমরা টেকনোলজি নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না, এখন যতটা চিন্তা ভাবনা করি ফিউচারে হয়তো আরও বেশি চিন্তা ভাবনা করব। সো মূল্যবোধ আসলে পরিবর্তনশীল, এটা সময় সময় পরিবর্তন হয়। অপরদিকে বিভিন্নতা, বিভিন্ন স্থানে মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে। যেমন দেখো, প্রত্যেকটা সোসাইটিতে কিন্তু প্রত্যেকটা জিনিস পজিটিভলি নেওয়া হয় না। ধরো আমরা যদি হচ্ছে দেশের চিটাগং হিল টেকের দিকে যাই, ওইখানে একটা কালচার, আমরা যদি আবার উত্তরবঙ্গে যাই ওইখানে একটা কালচার, আবার যদি ঢাকাতে আসি এখানে একটা কালচার। সো এক একটা কালচারে তোমাকে এক একটা রীতিনীতি মেনে চলতে হবে। একটা কালচারে একটা রীতিনীতি হইতে পারে বা একটা কাজ করলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করা হতে পারে, অপর একটা কালচার গেলে হয়তো বা ওই কাজটার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সো এই জিনিসটাই হচ্ছে যে তোমার ভ্যারি করে মূল্যবোধ আসলে তোমার টাইম টু টাইম বা স্থান কাল ভেদে
তারপর তোমার হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে এই পয়েন্টগুলো তুমি যদি দেখে নাও, নৈতিকতার প্রাধান্য থাকে, কেননা মূল্যবোধের সাথে নৈতিকতার সম্পর্ক আছে, সমষ্টির প্রভাব। সো সামগ্রিক ধ্যান ধারণাও কিন্তু মূল্যবোধের মধ্যে প্রভাব ফেলে। সবাই একটা জিনিস চিন্তা করতেছে, মূল্যবোধ আপনা আপনি তোমার উপর একটা রুল ক্রিয়েট করবে না, বা আপনা আপনি তোমার উপর একটা নিয়ম নিয়ে আসবে না। সো এরপর যদি আমরা দেখি মূল্যবোধের শ্রেণী বিভাগ। সো মূল্যবোধকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মূল্যবোধকে কি করতে পারি আমরা? বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এই শ্রেণী বিভাগ কয়েকটা আমরা একটু দেখে নিব। মূল্যবোধের শ্রেণী বিভাগ। আচ্ছা, এই জায়গা থেকে হয়তোবা তোমাকে এমসিকিউ প্রশ্ন দিবে না, তোমাকে দিতে পারে যে মূল্যবোধের শ্রেণী বিভাগ আলোচনা করো। সো একটু কঠিন লাগে এই পাঠগুলো, না? চলো তাহলে কিভাবে আলোচনা করবা বলে দেই। প্রথমত হচ্ছে দেখো, মানুষের আচার ব্যবহার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ পরিচালনাকারী চিন্তা ভাবনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ, যেটা আমরা একটু আগেও পড়েছি। মূল্যবোধ বিভিন্ন রকম হইতে পারে, যেটা হচ্ছে তোমার E.H. পার্কারের মতে মূল্যবোধকে তিনি হচ্ছে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বাস্তব জীবন ভিত্তিক মূল্যবোধ, আর একটা হচ্ছে কল্পনা প্রসূত মূল্যবোধ। তাহলে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। একটা বাস্তব জীবনের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে কল্পনা প্রসূত মূল্যবোধ। আবার কেউ কেউ এই জিনিসটাকে আবার দুই ভাগে ভাগ করছে। ধরো এই যে সোশ্যাল সায়েন্সের যে থিওরিগুলো আছে না, এটা আসলে দেখবা বিভিন্ন মানুষের সাথে ক্ল্যাশ করতেছে। আজকে তুমি যদি একটা স্কলার চাও, তোমার দেখবা যে হচ্ছে একটা মতবাদ, আরেকজনের আরেকটা মতবাদ, এইভাবে ম্যান টু ম্যান এটা ভ্যারি করে, এবং কারোটাই তুমি রিজেক্ট করে দিতে পারবা না যদি সে আমার আর তোমার মতো সাধারণ মানুষ না থাকে। অবশ্যই তাকে জ্ঞানী মানুষ হতে হবে। ওকে, সো মূল্যবোধকে অনেকে আবার দুই ভাগে ভাগ করেছে। এটা একটা হচ্ছে ইতিবাচক, আর একটা হচ্ছে নেতিবাচক মূল্যবোধ। একটা হচ্ছে ইতিবাচক, আর একটা হচ্ছে নেতিবাচক মূল্যবোধ। সো বেসিক্যালি আমরা মূল্যবোধকে দুই ভাগেই ভাগ করতে পারি। তাহলে তোমাকে যদি বলা হয় মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। সো তাহলে এখন আমরা কি নিয়ে আলোচনা করব? মূল্যবোধের শ্রেণী বিভাগ। সো মূল্যবোধকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ব্যক্তিগত মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ। তো তোমাকে যদি মূল্যবোধের শ্রেণী বিভাগ বলে, তুমি জাস্ট এই 9টা পয়েন্ট মুখস্থ করে নাও। এখন ব্যক্তিগত মূল্যবোধ কি, এটা তুমি বুঝবা না। তোমার ব্যক্তি জীবনের সাথে সামঞ্জস্য বিষয়গুলাই ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত জীবনে যে কাজগুলোর সাথে তুমি জড়িত, ওই জায়গায় যে মূল্যবোধটাকে অ্যাপ্লাই করবা, ওইটাই হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। অপরদিকে তোমার রাজনৈতিক জীবন, প্রত্যেকটা মানুষ কি রাজনীতি করার অধিকার আছে। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে মানুষের রাজনীতি করার অধিকার আছে। সো রাজনৈতিক জীবনের সাথে তোমার রাজনৈতিক ক্যারিয়ারের সাথে যে মূল্যবোধটা রিলেটেড, ওইটাই রাজনৈতিক মূল্যবোধ। সেইভাবে সামাজিক একটা সমাজে বসবাস করার জন্য কোন কোন নীতি নৈতিকতা মেনে চলা দরকার, বা কোন কোন মূল্যবোধ তোমার মধ্যে থাকা দরকার, সেটাই সামাজিক মূল্যবোধ। অপরদিকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে মূল্যবোধ সমূহ, ওইটাই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। সো এইভাবে জাস্ট খালি তুমি হচ্ছে যে এই যে মূল্যবোধের প্রকারভেদগুলো আছে, এই মূল্যবোধের প্রকারভেদগুলা একটু তোমরা জেনে নিবা। ওকে, সো চলো আমরা তাহলে হচ্ছে কন্টিনিউ করি। অ্যান্ড আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমি কখনো তোমাদের ক্লাসের মাঝে বারবার ইন্টারাপ্ট করব না। যেমন হচ্ছে যে ঠিক আছে, তুমি কোথা থেকে বলতেছো বা কি বলতেছো, বুঝতে পারছো কিনা, এটা কিনা। আমি জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকুই। একটা জিনিস কমপ্লেক্স কিছু বোঝানোর পরে আমি জাস্ট হয়তো বা বলবো যে এটা তুমি বুঝতে পারছো কিনা। আর এমনিতে আমি নর্মালি একটা পড়া 2 থেকে 3 বার রিপিট করি। আর ক্লাসের মাঝে যদি আমি বারবার তোমাদের কমেন্ট পড়তে যাই, যে ক্লাসটা তোমার 50 মিনিটে হয়তো ওইটা করতে লাগবে 1 ঘন্টা 50 মিনিট, এর কারণে আমি ক্লাসে হয়তো কমেন্ট পড়বো না। এবং এমন না আমি ক্লাস শেষ করে বলে দেই যে আল্লাহ হাফেজ, ক্লাস শেষে তোমাদের যত প্রশ্ন আসে আমাকে করতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। চলো আমরা তাহলে চলে যাই। সো এখন যদি তোমাকে বলা হয় মূল্যবোধের প্রকারভেদ, এই জায়গা থেকে আশা করি তোমার ভুল হবে না, তুমি মূল্যবোধের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে পারবা। সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান। সো এই যে সামাজিক মূল্যবোধ, মূল্যবোধের প্রকারভেদের ফার্স্ট যে স্টেপটা ছিল, ওইটা ছিল হচ্ছে সামাজিক মূল্যবোধ। সো সামাজিক মূল্যবোধের যে ভিত্তি বা উপাদান আছে, এই যে কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা পয়েন্ট একটু মুখস্থ করে নিবা। যে সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান কি কি? নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায় বিচার। কেননা তুমি একটা সমাজের নীতি নৈতিকতার সাথে কোনটা তোমার করা উচিত বা কোনটা করা উচিত না, এটা তুমি হচ্ছে ন্যায় ও নীতির সাথে যখন করবা, সমাজে সব মানুষ সুফল ভোগ করবে এবং শান্তিতে বসবাস করতে পারবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি পরবর্তী যেটা আছে, পরবর্তী প্রশ্নটা, সেটা হচ্ছে যে যদি তুমি দেখে থাকো যে
শৃঙ্খলাবোধ, অপরদিকে যদি হচ্ছে আমরা দেখি সহমর্মিতা, এরপর হচ্ছে সহনশীলতা, শ্রমের মর্যাদা, নাগরিক সচেতনতা, আইনের শাসন, সরকার এবং রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে তোমার সামাজিক মূল্যবোধ। কেননা তুমি দেখো একটা সমাজে যদি তুমি বসবাস করতে যাও, এখানে আইনের শাসনও লাগবে। একটা সমাজে বসবাস করতে গেলে কি লাগবে? একটা সমাজে বসবাস করতে গেলে ওইখানে আইনের শাসন লাগবে। অপরদিকে হচ্ছে সামাজিক ন্যায় বিচারও লাগবে, অপরদিকে শৃঙ্খলাবোধও লাগবে, সহমর্মিতা থাকবে। এই যে নিয়ামকগুলা দেখতেছো, উপাদানগুলা দেখতেছো, এই সবগুলা যে সমাজে উপস্থিত থাকবে বা এই সবগুলোর উপস্থিতি যে সমাজে থাকবে, ওই সমাজে মানুষ কি করতে পারবে? ঠিকভাবে বসবাস করতে পারবে। সো এরপর যদি হচ্ছে আমরা দেখি মূল্যবোধ এবং সুশাসন। সো মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। মূল্যবোধ এবং সুশাসনটা কি এটা আমরা একটু জেনে নেই। মূল্যবোধ এমন একটা ধারণা যেটা কি করে, যেটা সমাজের মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ দিক বিচার করা হয়। মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তির আচার আচরণ সুনিয়ন্ত্রিত হয় এবং তোমার হচ্ছে মূল্যবোধের এমন কতগুলো গুণাবলী যেটা হচ্ছে মানুষ আসলে সবসময় কি করে? অনুসরণ করে। ওই জিনিসগুলো মানুষ কি করে? মূল্যবোধ এমন একটা গুণাবলী যেটা হচ্ছে মানুষ কি করে? সবসময় অনুসরণ করে। মূল্যবোধ এমন একটা গুণাবলী যার মধ্যে মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তিকে নিয়ে সবাই সবসময় হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করে। অপরদিকে যদি আমরা দেখি সুশাসন, সুশাসন হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে শাসকের সাথে শাসিত জনগণের অনেক ভালো একটা সম্পর্ক থাকবে। মানে হচ্ছে জনগণের সাথে যারা হচ্ছে লিডিং রোলে আছে, যারা আইন প্রণেতা, তাদের হচ্ছে ভালো একটা সম্পর্ক থাকবে। সো মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে একটা মানে হচ্ছে কানেক্টিভিটি আছে। কেননা তোমার মধ্যে যখন মূল্যবোধ থাকবে, আপনি সুশাসন প্রতিষ্ঠা করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু মূল্যবোধ না থাকলে সুশাসন প্রতিষ্ঠা করাটা একটু কঠিন। সো আমরা যদি দেখি মূল্যবোধ কি, এই জিনিসটা আই গেস ক্লিয়ার হয়েছি আমরা। এবং সুশাসন জিনিসটা তো একদম সহজ একটা জিনিস। সুশাসন মানে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে আমরা, তোমরা, সাধারণ জনগণ পজিটিভলি ট্রিট করা হবে, সবাই জাস্টিস পাবে, কারোর সাথে ইনজাস্টিস হবে না, শাসকের সাথে শাসিত জনগণের অনেক ভালো একটা সম্পর্ক থাকবে। এখন জাস্ট একটু জানিয়ে দাও যে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত জাস্ট বুঝতে পারছো কিনা, একটু জাস্ট ফার্স্ট জানিয়ে দাও। যদি এই পর্যন্ত যা পড়াইছি এটা হয়ে থাকে তাহলে ডান লিখে দাও, একটু ডান লিখে দিবা। এ পর্যন্ত যা পড়েছি এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডান লিখে দিবা। এ পর্যন্ত যা পড়েছি এ পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডান লিখে দিবা। ওকে, গতকাল পৌরনীতি ক্লাসের পিডিএফ কে কে পেয়েছ? পৌরনীতি ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে দেখো তোমার এই ক্লাসের উপর একটা কমেন্ট হচ্ছে যে দেয়া আছে, দুঃখিত কমেন্ট না, একদম ক্লাসের যে ক্যাপশনটা আছে ওইখানে একটা লিঙ্ক দেয়া আছে। পিডিএফ পেতে তোমাকে একটা গুগল ফর্ম পূরণ করতে হবে। তুমি যদি গুগল ফর্মটা পূরণ করো তাহলে কিন্তু হচ্ছে তুমি পিডিএফটি পেয়ে যাবা। সো গুগল ফর্মটা পূরণ করে তুমি হচ্ছে পিডিএফটা পেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, শাইলা ইসলাম সে হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আচ্ছা ক্যান্ডিডেট না, তার অ্যাডমিশন জার্নি শেষ, সে হচ্ছে কমেন্ট করেছে ভাইয়া বুঝি নাই। যাই হোক, অ্যাডমিশনের স্টুডেন্টের জন্য এই ক্লাস না, অ্যাডমিশন টেস্ট শেষ করছস, এখন তোর এই ক্লাস করার দরকার নাই, যখন ক্লাস করার বয়স ছিল তখন ক্লাস করছস। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আইন, আইন জিনিসটা কি তোমাদেরকে যদি একদম হচ্ছে যে কোশ্চেন করি, মানে একটা ওয়ার্ডে অ্যান্সার দিতে বলি, হোয়াট ইজ ল? ল কি? ল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, ল জিনিসটা এরকমই। ল হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা তোমার আচার আচরণ, তোমার চলাফেরাকে লিমিটেড করে দেওয়া হবে, তোমার উপর কিছু রুলস ক্রিয়েট করতে হবে এবং তুমি মানতে বাধ্য থাকবা। তুমি যেই হও না কেন এটা সবার জন্যই সমান। তার মানে কি, আইন হচ্ছে সার্বভৌম কর্তৃক কিছু নিয়ম নীতি বা সার্বভৌমের আদেশ যেটা মেনে চলতে সবাই বাধ্য থাকে, যেটা মেনে চলতে সবাই বাধ্য থাকে। ওকে ঠিক আছে, এখন ক্লাস করতেছো, এখন ক্লাস করো, পিডিএফ এখন খুঁজতে হবে না, এখন ক্লাসটা করি, পিডিএফ পরে খুঁজো। আর যদি পিডিএফ দরকার পড়ে তাহলে হচ্ছে এডুকেশনের সাথে যোগাযোগ করে পিডিএফ নিয়ে নিও।
ওকে, সো আইন, আমরা যদি দেখি আইন জিনিসটা কি, স্বাভাবিকভাবে সবার জন্য প্রযোজ্য কিছু নিয়মকানুন, যে নিয়মকানুন যদি তুমি মেনে চলো, মেনে চলতে বাধ্য তুমি, তাহলে চলো এখন হচ্ছে আইন সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত জেনে নিই। সো আইনের ধারণা বা আইনের ধারণাটি কোথা থেকে এসেছে? সো আইন একটা হচ্ছে যে কি, ফার্সি ভাষার একটা শব্দ, যেটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। এই ল শব্দটা এসেছে একটা হচ্ছে টিউটনিক শব্দ থেকে। ল শব্দটা কোথা থেকে এসেছে? একটা টিউটনিক শব্দ থেকে, যার উৎপত্তি হয়েছে লেক থেকে। একটা টিউটনিক শব্দ লেক থেকে এই লর উৎপত্তি হয়েছে। ওকে, সো অ্যারিস্টটলের মতে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। অ্যারিস্টটলের মতে আইন কি? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। আচ্ছা, এখন তোমার যে খাতা দেখবে, সে পাইলো, তোমাকে প্রশ্ন করা হলো আইন বলতে কি বুঝো? তখন তুমি সুন্দর করে লিখে দিলা যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। এটা লিখার পরে যদি তুমি লেখা শুরু করো, এটা হচ্ছে কালার পেন দিয়ে লিখলা, তাহলে টিচার কি এমনি ইমপ্রেস হয়ে যাবে। এই ধরনের কোটেশনগুলো যেই জায়গায় ইউজ করা যায় একটু ইউজ করার চেষ্টা করবা, সো দ্যাট টিচাররা হচ্ছে তোমার হচ্ছে ইমপ্রেস হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি আইন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই। সো সহজ ভাষায় তো আমরা আইনের ডেফিনেশনটা জানলামই। আইন হচ্ছে এমন কিছু বিধিমালা বা কিছু নিয়মকানুন যেটা হচ্ছে সবার জন্যই সমান বা সবার জন্যই প্রযোজ্য কিছু নিয়মকানুন। সো আইনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, আইনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিব। আইনের প্রকৃতি হচ্ছে সামাজিক সংস্থায় প্রয়োগ। হ্যাঁ, সামাজিক সংস্থায় তোমার হচ্ছে যে আইনের প্রয়োগ হবে, যেটা হচ্ছে যে সবার জন্যই সমান থাকবে এবং সবাইকে মেনে নিতে হবে। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আইন শিথিল করা হয়, যেমন একজন যদি হচ্ছে মানসিক ভারসাম্যহীন লোক থাকে, তার উপর আইন প্রযোজ্য হবে না বা তার উপর তুমি হচ্ছে আইন প্রয়োগ করতে পারবে না। কিভাবে আইন প্রয়োগ করবে? সে তো মানসিক ভারসাম্যহীন। হোয়াট এভার, এখান থেকে তুমি জাস্ট কি মনে রাখবা, দেখো এত বিস্তারিত তোমার জানতে হবে না, এই জায়গা থেকে জাস্ট হচ্ছে মনে রাখো আইনের যে হচ্ছে প্রকৃতি আছে, এখান থেকে কি পয়েন্টগুলো মনে রাখো। সর্বজনীনতা, এটা সর্বজনীন একটা গ্রহণযোগ্যতা থাকবে, বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করবে। আমার তোমার বাহ্যিক আচরণকে আইন নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? ধরো আমি তুমি সবাই মিলে বাসা থেকে বের হইলাম, ধরো তুমি একটা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হইছো বা তুমি একটা গাড়ি ড্রাইভ করে বের হইছো। তুমি ট্রাফিক রুলস না থাকলে কি কোনো রুলস মানতা? অবশ্যই মানতা না। ট্রাফিক রুলসটা কেন মানো তুমি? কারণ ট্রাফিক রুলস ব্রেক করলে তোমাকে ফাইন দিতে হয়, এর কারণেই তুমি ট্রাফিক রুলসটা মানো। সো এই যে তোমার যে বাহ্যিক আচরণ, তোমার বাহ্যিক আচরণ বা তোমার প্রবণতা হচ্ছে তুমি রুলসটা ব্রেক করবা, কিন্তু এটা তুমি মানতেছো ফাইন খাওয়ার ভয়। এই জিনিসটাই হচ্ছে ল। এরপর হচ্ছে সুস্পষ্ট ও সুনির্দিষ্টতা থাকবে আইনের মধ্যে। যেমন আইনের যে ধারা আছে, আইনের যে বিধি আছে, এটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকবে এবং এটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে। তুমি এই অপরাধ করলে এটার জন্য এটা শাস্তি ভোগ করবা, এই অপরাধ করলে এটার জন্য এই শাস্তি ভোগ করবা। এরপর হচ্ছে রাষ্ট্রীয় অনুমোদন এবং সামাজিক স্বীকৃতি লাগবে। সো একটা আইন প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রীয় অনুমোদন থাকবে। বর্তমানকালে অধিকাংশ দেশের আইন প্রণয়ন হয় হচ্ছে আইনসভার মাধ্যমে, যেখানে রাষ্ট্রীয় অনুমোদনের পরে আইনটা প্রণীত হয়। অবশ্যই সামাজিক স্বীকৃতিও লাগবে। আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় দেখবা সমাজে কিছু রীতিনীতি থাকে, সমাজে কিছু নিয়ম থাকে। সমাজের রীতিনীতি এবং নিয়মগুলা এমন কোনো রীতিনীতি বা নিয়ম ফিক্সড করা হয় না যেটা আসলে তুমি মেনে চলতে পারবা না, এবং এটা দেখো কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। একটা দেশে একটা আইন, একটা দেশে ওইটা আইন না। মানে একটা দেশে গেলা, ধরো তুমি বাংলাদেশে যে কাজটা করলে শাস্তির সম্মুখীন হবা, অন্য কোনো একটা দেশে ওই কাজটা করলে তুমি শাস্তির সম্মুখীন হবা না। সো এই জিনিসটা ডিপেন্ড করে সামাজিক স্বীকৃতির উপর। সো একটা সোসাইটি একটা জিনিসকে স্বীকৃতি দিয়েই দিতে পারে। একটা সোসাইটি যদি একটা জিনিসকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে কি হবে জিনিসটা? তাহলে ওই জিনিসটা আসলে ব্রেক করলে তুমি শাস্তির মুখে পড়বা না। সো এর কারণে আইনের রাষ্ট্রীয় অনুমোদন ও সামাজিক স্বীকৃতির লাগে। বাধ্যবাধকতা হচ্ছে আইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তুমি আমি সবাই আইন মানতে বাধ্য, তাই আমরা আইন মানি। সো আমরা যদি আইন মানতে বাধ্য না থাকতাম, তাহলে কিন্তু হচ্ছে আমরা আইন মানতাম না। আমরা আইন মানতে বাধ্য বিধায়ী কিন্তু আমরা আইন মানি, আমাদেরকে আইন মানতে হয়। আমরা যদি আইন মানতে বাধ্য না থাকতাম, তাহলে কিন্তু হচ্ছে আমরা আইন মানতাম না। আমাদের হচ্ছে বাধ্যবাধকতার কারণেই কিন্তু আইন মানি। এবং পরিবর্তনশীলতাও কিন্তু আইনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। দেখা গেল একটা সময়ের জন্য তুমি হচ্ছে একটা ল ক্রিয়েট করলা,
পিডিএফ নিয়ে এত টেনশন করার কিছু নাই, আমি সবাইকে পিডিএফ দিব দেখেই তো পিডিএফটা বানাইছি, তাই না? সো তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবা, সবাই ক্লাসের পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, সবাই ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। জাস্ট হচ্ছে এডুকেশন যে হচ্ছে গুগল ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করে দাও, দেন হচ্ছে সবাই পিডিএফ পেয়ে যাবা। ওকে, সো এই কয়েকটা ছিল হচ্ছে আইনের, তোমার কি বলতে পারি, আইনের হচ্ছে বৈশিষ্ট্য। সো আইনের বৈশিষ্ট্যগুলো জাস্ট একটু তোমরা হচ্ছে দেখে রাখবা, আইনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, এই কয়েকটা কি পয়েন্ট দেখে রাখবা। এরপর চলো আমরা জেনে নিই হচ্ছে আইনের উৎস। আইনের বেশ কিছু উৎস আছে, বাট আমরা আজকে জানবো হচ্ছে হল্যান্ডের মতে। এই হল্যান্ড কিন্তু ম্যানচেস্টার সিটির হল্যান্ড না, এটা হচ্ছে যে হল্যান্ড। সো হল্যান্ডের মতে আইনের উৎস হচ্ছে 6টা। হল্যান্ডের মধ্যে আইনের উৎস 6টা। কি কি? প্রচলিত প্রথা এবং রীতি, তারপর হচ্ছে ধর্ম, এটা হতে পারে ধর্মগ্রন্থ, তারপর হচ্ছে বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। তাহলে হল্যান্ডের মধ্যে আইনের উৎস কয়টি? 6টি। বা র্যান্ডম কোশ্চেন যদি তোমাকে বলে তখন তুমি এই 6টা উৎস দিয়ে জাস্ট এক্সপ্লেইন করে দিবা। কেননা প্রচলিত প্রথা এবং রীতিনীতি, একটা দেশের মানুষ একটা নিয়ম মেনে অভ্যস্ত, ওই দেশের এনভায়রনমেন্টটাই ওই রকম। তুমি হুট করে তার এগেইনস্টে গিয়ে কোনো রুল অ্যাপ্লাই করতে পারবা না, যেটা আসলে কাজ করবে না যদি তুমি হুট করে এরকম একটা কিছু করে ফেলো। সো এই 6টা তুমি হচ্ছে যে একটু জেনে রাখবা। এখন একটু মনোযোগ দিবা সবাই। আমরা তো অনেক কিছু জানলাম, আইনের বৈশিষ্ট্য জানলাম, কার মতে আইন কত প্রকার এটা জানলাম, কিন্তু আইনের শ্রেণী বিভাগটা তো জানা হয় নাই। এখন আমরা একটু আইনের শ্রেণী বিভাগটা জেনে নিব। এখন আমরা কি করব? আইনের শ্রেণী বিভাগটা জেনে নিব। তোমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে এটা হচ্ছে তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। চলো আমরা একটু আধুনিক আইনের শ্রেণী বিভাগটা জেনে নিই। সো আইনের শ্রেণী বিভাগকে আমরা বেসিক্যালি কয় ভাগে ভাগ করতে পারি? আইনের শ্রেণী বিভাগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসরকারি আইন, আরেকটা হচ্ছে সরকারি আইন, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আইন। বেসরকারি আইন তোমার হচ্ছে যে ধরো এটা বেসরকারি আইন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে হইতে পারে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে হইতে পারে। সরকারি আইনটা কি? সরকারি আইনটা হইতে পারে তোমার হচ্ছে একটা দেশের মধ্যে হইতে পারে। সরকারি আইনকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমরা। সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন, তারপর হচ্ছে ফৌজদারি আইন সংক্রান্ত বিধি। তাহলে সরকারি আইনের বেশ কয়েকটা প্রকারভেদ আছে। অপরদিকে হচ্ছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনটা বেসিক্যালি হচ্ছে ধরো সবগুলা দেশের জন্য যে লটা হচ্ছে অ্যাপ্লিকেবল, ওইটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এটার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন, তারপর হচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ আইন। সো এই ধরনের যে আইনগুলো আছে, এই ধরনের আইনগুলো হচ্ছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনকে হচ্ছে আমরা বেশ কয়েকটা ভাগে আবার ভাগ করতে পারি। শান্তি সংক্রান্ত আন্তর্জাতিক আইন, যেটা বললাম পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ আইন। তুমি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবা না মানে হচ্ছে যে কি, তুমি শান্তি চাও। যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন, যেমন যুদ্ধ করবা না বা এই টাইপের তুমি একটা হচ্ছে সন্ধির মধ্যে পৌঁছাইতে পারো। নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন, কোনো ধরনের কোনো কিছুতে তুমি নিরপেক্ষ অবস্থান করবা, এই জিনিসটা নিয়ে হচ্ছে যে আন্তর্জাতিক আইন থাকতেই পারে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে মানুষ কেন আইন মেনে চলে, আমি কেন আইন মেনে চলি, তুমি কেন আইন মেনে চলো। এটার একটু উত্তর দাও সবাই, বলো আমরা কেন আইন মেনে চলি, তোমরা কেন আইন মেনে চলো, একটু বলো আইন কেন মেনে চলো। ওকে, আমরা সবাই কেন আইন মেনে চলি বলো। কারণ আনসার পাই নাই, যাই হোক হোয়াট এভার। সো বেসিক্যালি হচ্ছে আমরা বেশ কিছু কারণে আইন মেনে চলি। এর মধ্যে হচ্ছে শাস্তির ভয় থেকে শুরু করে আরও বেশ কিছু কারণ আছে, এগুলো একটু জেনে নেই। ধর্মীয় বোধ থেকে আমরা মেনে চলি, কেননা ধর্মগ্রন্থ আইনের একটা উৎস হিসেবে ব্যবহৃত হয়। ধরো ধর্মগ্রন্থ থেকে একটা কিছু ল হিসেবে করা হইলো, ধর্মীয় বোধ থেকে তুমি আইনটা মেনে চলবা। যেমন তোমার ধর্মীয়ভাবে একটা কাজ করা নিষিদ্ধ মানে তুমি এই জিনিসটা করবা না। অপরদিকে হচ্ছে সম্মতি। সো সবার সম্মতি নিয়ে কিন্তু আইন গড়ে ওঠে, তার মানে তুমি সম্মত দিছো মানে তুমি ওই আইনটা মেনে চলবা। এরপর যদি হচ্ছে আমরা দেখি শাস্তির ভয়, এইটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে আমার মনে হয় আমাদের ক্ষেত্রে, শাস্তির ভয়টা। কেননা হচ্ছে তুমি হচ্ছে ল ব্রেক করলে তোমার শাস্তি হবে, তুমি একটা অপরাধ করলে তোমাকে জেলে যেতে হবে, ফাইন দিতে হবে, এর কারণে আইনটা মেনে চলি। গুরুত্ব ও উপযোগিতা,
আইন মেনে চলার গুরুত্ব এবং উপযোগিতা উপলব্ধি করে আমরা আইন মেনে চলি। এরপর যদি দেখি নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য আইন সমাজবদ্ধ মানুষের জীবনে নিরাপত্তা প্রদান করে এবং অধিকারকে সুসংহত করে। আইনের মাধ্যমে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এর কারণে আমরা আইন মেনে চলি। এরপর সামাজিক কল্যাণ, শক্তি প্রয়োগ এবং বেশ কিছু কারণে আমরা আইন মেনে চলি। শক্তি প্রয়োগ বিষয়টা কি? আমাদের সবাইকে আইন মানতে বাধ্য করা হয়, আমরা সবাই আইন মানতে বাধ্য, আমাদেরকে আইন মানতেই হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি নৈতিকতা। নৈতিকতা যদি আমরা ইনএসেন্স চিন্তা করি, নৈতিকতা জিনিসটা কি? তোমাদের সবার কাছে যদি প্রশ্ন করি নৈতিকতা বলতে কি বুঝো? সো নৈতিকতা সম্পর্কে একটা ডেফিনেশন আছে। উইলিয়াম সিলি নৈতিকতা সম্পর্কে বলেছে মানুষের দৈনন্দিন কথাবার্তা, কাজের মানে কোন কাজটা করা উচিত, তারপর হচ্ছে সঠিক শব্দমালা নীতিশাস্ত্রের নৈতিকতার মানদণ্ড দ্বারা নির্ধারণ করা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে উইলিয়াম সেইলির মতে মানুষের দৈনন্দিন কথাবার্তা, ভালো কাজ, কোন কাজটা করা উচিত, সঠিক শব্দমালা, নীতিশাস্ত্রের নৈতিকতার সম্পর্ক, নীতিশাস্ত্রের নৈতিকতার সম্পর্কতা, এই জিনিসটা মূল্যায়ন করা হয়। মানে খুব সহজভাবে যদি আমরা বলি, তোমার ভালো জিনিসগুলো নৈতিকতা দ্বারা আসলে তোমার হচ্ছে এটা ক্যালকুলেট করা হয়, বা কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না, এই জিনিসটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা বলতে কি বুঝি তাহলে? মানব চরিত্রের একটা অপরিহার্য গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা জিনিসটা কি? সুন্দর সুশৃঙ্খলভাবে তুমি চলাচল করবা, কারো ক্ষতি করবা না, তারপর হচ্ছে অন্যায় কোনো কিছু করবা না, এই জিনিসটাই হচ্ছে তোমার নৈতিকতা। সো আইন ও নৈতিকতার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আইন এবং নৈতিকতার সাথে কি সম্পর্ক রয়েছে? যেমন উদ্দেশ্য এবং লক্ষ্যগত দিক থেকে একই। আইনের উদ্দেশ্য কি? তুমি যাতে সমাজে নিরাপদে বসবাস করতে পারো, কারো ক্ষতি না করো। নৈতিকতা এবং আইন একই জিনিস। এরপর ভূৎপত্তিগত, দুইটার উৎপত্তিগত দিক থেকেও সামঞ্জস্য রয়েছে, বিষয়বস্তুগত দিক থেকেও সামঞ্জস্য রয়েছে। এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট বলে দিই। আইন এবং নৈতিকতা ক্লোজলি মানে অলমোস্ট সিমিলার থিং। আইনের সাথে নৈতিকতার সম্পর্ক রয়েছে। এখন তোমাকে এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে আইনের সাথে নৈতিকতার কোন কোন জায়গায় সামঞ্জস্য রয়েছে, দেন তুমি এই কয়েকটা কি পয়েন্টে সামঞ্জস্যগুলো দেখাই দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? এই জাস্ট কয়েকটা কি পয়েন্টে তুমি সামঞ্জস্য কয়েকটা দেখাই দিবা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর যদি আমরা তোমাকে প্রশ্ন করি, আমি যদি তোমাদের সবাইকে প্রশ্ন করি স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতা বলতে কি বোঝো? আচ্ছা, একজন বলেছে শাস্তির ভয়ে, দেশে শাস্তি রক্ষার ভয়ে, এরপর হচ্ছে শান্তি শৃঙ্খলা, আমরা আইন মেনে চলি কারণ না মানলে শাস্তি পাবো। ওই তো মোটামুটি হচ্ছে যে আচ্ছা, আরেকজন বলেছে মানুষ যাতে ভদ্রভাবে, মোটামুটি হচ্ছে সবার কনসার্নের একটা জায়গা হচ্ছে শাস্তির ভয়ে আমরা আইন মেনে চলি। সো এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি আমি যে স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম হইতে পারে। তোমার কাছে স্বাধীনতা হয়তো বা একরকম, আমার কাছে স্বাধীনতা আরেক রকম, এক একজন মানুষের কাছে স্বাধীনতাটা এক এক রকম। বাট ইন এ সেন্স মানে আমরা ইন জেনারেল ওয়েতে যদি আমরা চিন্তা করি স্বাধীনতাটা কি, লিবার্টি বলতে আমরা কি বুঝি? স্বাধীনতা হচ্ছে এমন একটা ব্যবস্থা বা এমন একটা জিনিস, এমন একটা টার্ম যেখানে হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো সব কিছু করতে পারবা, কোনো বাধার সম্মুখীন হবা না। যেমন আই ওয়ান্ট টু বি ফ্রি অ্যাজ দ্য বাটারফ্লাই স্যার, আমি প্রজাপতির মতো মুক্ত থাকতে পারবো, পাখিরা যেমন ঘুরে বেড়ায় ওইরকম ঘুরে বেড়াইতে পারবো। সো আসলে বাস্তব জীবনে বা তোমার ব্যক্তিগত জীবনে আসলে এরকম স্বাধীনতা তুমি পাবা না। কেননা তুমি হয়তো স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছো, বাট দুনিয়ার প্রত্যেকটা স্টেপে তুমি বাধাগ্রস্ত হবা। কিছুদিন পর তোমাদের বড় স্বাধীনতা হরণ করে নিয়েছে এইচএসসি পরীক্ষা, তাই না? এইচএসসি পরীক্ষার কারণে ফুটবল খেলা বাদ দিয়ে পড়ার টেবিলে বসতেছি, ফেসবুক চালানো বাদ দিয়ে ক্লাস করতেছি, তারপর হচ্ছে যে আরও সময় নষ্ট করা বাদ দিয়ে ক্লাস করতেছি। সো এই জিনিসগুলা কি করে? তোমার হচ্ছে যে স্বাধীনতাকে হরণ করতেছে তোমাকে। সো চলো আমরা তাহলে স্বাধীনতার ক্লাসিফিকেশনগুলো দেখে নেই। প্রাকৃতিকভাবে স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। আইনগত স্বাধীনতা মানে আইনগত কোনো বাধা নিষেধ থাকবে না। প্রাকৃতিক স্বাধীনতা এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। এরপর হচ্ছে সামাজিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং জাতীয় স্বাধীনতা। সো স্বাধীনতার যে প্রকারভেদ আছে এটা আর এক্সপ্লেন করার দরকার নাই, এটা হচ্ছে তোমরা আপনি হচ্ছে যে এক্সপ্লেন করতে পারবা। ওকে, আদ্রি ইসলাম বলেছে স্বাধীনতা হচ্ছে মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এক মৌলিক রাজনৈতিক ধারণা। হ্যাঁ, তোমার ডেফিনেশন ঠিক আছে। সো এই ডেফিনেশনটা হচ্ছে তুমি লিখে দিতে পারো। এখন যদি আমরা দেখি
স্বাধীনতা পাইলেই তো হবে না, বলে না যে স্বাধীনতা, ওকে হ্যাঁ, স্বাধীনতা হচ্ছে অন্য কারো অধিকার খর্ব না করে যা কিছু করা। ডেফিনেটলি অন্য কাজে বাধা বা হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো কাজ করাকে স্বাধীনতা বলে। আচ্ছা, অভিমানী ছেলে বলছে ভাই কি যে বলবো, আপনি সবার কমেন্ট দেখা পান, আমার কমেন্টগুলো এড়িয়ে যান। না, আমি তো হচ্ছে তোমার কমেন্ট এড়াই নাই। তুমি হচ্ছে ক্লাসের সাথে রিলেটেড কমেন্ট করলে অবশ্যই তোমার কমেন্ট করব। তুমি অভিমানী ছেলে হইতে পারো, বাট আমি অভিমানী শিক্ষক না, ঠিক আছে? আমি অভিমানী টিচার না, তুমি হয়তো অভিমানী ছেলে। চলো আমরা তাহলে দেখি স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই টার্মটা তোমরা সবাই হয়তো শুনেছ। সো আমরা যদি দেখি স্বাধীনতার রক্ষা কবচ, বেশ কয়েকটা রক্ষা কবচ রয়েছে। প্রথমত হচ্ছে আইন, মৌলিক অধিকার, আইনের শাসন, গণতন্ত্র, ক্ষমতা স্বতন্ত্রকরণ, নীতি, সদা জাগ্রত জনমত, স্বাধীন বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি। সো তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি স্বাধীনতার রক্ষা কবচ? এই পয়েন্টগুলো একটু মুখস্থ করে নিতে হবে। ওকে, এই জায়গা থেকে এই পয়েন্টগুলো মুখস্থ করে নিতে হবে। নিচের কোনটি স্বাধীনতার রক্ষা কবচ, এই পয়েন্টগুলা তোমার হচ্ছে মুখস্থ করতে হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি সাম্য। সো সাম্যটা যদি হচ্ছে আমরা দেখি, সাম্যের সাধারণ অর্থ হচ্ছে পরস্পর সমতা ও অভিন্নতা। মানে কি, এখানে দেয়ার ইজ নো হোয়াইট ডমিনেশন, দেয়ার ইজ নো ব্ল্যাক ডমিনেশন, সবাই ইকুয়াল। দিন শেষে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। দিন শেষে সবচেয়ে বড় পরিচয়টা কি? আমরা মানুষ, এর বাইরে আর কোনো পরিচয় থাকতে পারে না। এই জিনিসটাই হচ্ছে যে সাম্য, বুঝতে পারছি? সো দিন শেষে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, এর থেকে বড় পরিচয় এখনো এই তথ্যের সত্যতা পাই নাই, মানে এখনো এটা হচ্ছে 100% নিশ্চিত হতে পারি নাই, বাট ওর ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি সাম্যর জিনিসটা হচ্ছে একদম সহজভাবে যদি চিন্তা করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই যে এক, এই মতবাদটাই হচ্ছে যে সাম্য। দেখা গেল তুমি তোমার ক্লাসে গেলা, ক্লাসে যায় একজনকে বললা আরে এটা কি, এ কেমন টাইপের, খ্যাত টাইপের। সো এটা দ্বারা আসলে তুমি কি করলা, তুমি রেসিজম করলা। সো কি করবা, তুমি সাম্যর জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা। এখন আমাকে একটু জানাও এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, একটু ফার্স্ট কমেন্ট করে দিবা সবাই। ওকে, জাস্ট এই জায়গা থেকে একটু কমেন্ট করে দাও এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, আচ্ছা, অনেকেই বলেছে সাম্য বলতে কি বুঝে তারা, এটা হচ্ছে অনেকেই লিখেছে, গ্রেট। ঠিক আছে, তাহলে আমরা চলো সাম্যর প্রকারভেদ বা সাম্যর শ্রেণী বিভাগটা জেনে নিই। সো এই জায়গা থেকে আসলে ইন এ সেন্স সাম্য বলতে কি বোঝো, এটা যদি আবারও রিপিট করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই যে সমান, এটাই হচ্ছে যে সাম্য। যেমন কাজী নজরুল ইসলাম বলেছে না, সাম্যবাদী কবিতায় গাহি সাম্যের গান, ঠিক সাম্য বলতে হচ্ছে আমরা এই জিনিসটাকেই বুঝি। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি সাম্যের শ্রেণী বিভাগ, সাম্যকে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এটা একটু দেখে নেই। সো সাম্যের শ্রেণী বিভাগ যদি দেখি, আমরা হচ্ছে যে সাম্যকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে আইনগত সাম্য, আরেকটা হচ্ছে সামাজিক সাম্য। এরপর যদি এটা হচ্ছে যে তোমার হচ্ছে আস্টেন বার্গারের মতে, অপর হচ্ছে দিকে রাষ্ট্রবিজ্ঞানী লাস্কিয়ের মতে সাম্যকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রাজনৈতিক সাম্য, আরেকটা হচ্ছে সামাজিক সাম্য। তাহলে তোমরা দেখবা কার মতে সাম্যকে কয় ভাগে ভাগ করা যায়, এই জিনিসটা জাস্ট একটু দেখে নিবা। সো সাম্যকে যদি আমরা দেখি, সাম্য বলতে আচ্ছা, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা 7 প্রকার সাম্যের কথা বলেছে। তাহলে বর্তমান যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা কয় প্রকার সাম্যের কথা বলেছেন? তারা হচ্ছে 7 প্রকার সাম্যের কথা বলেছে। এই যে 7 প্রকার সাম্য, এটা একটু দেখে নিবা।
প্রথমত হচ্ছে সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য, নাগরিক সাম্য এবং শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য। তাহলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী কয় প্রকার সাম্যের কথা বলেছেন? 7 প্রকার সাম্যের কথা বলেছেন। সামাজিক ক্ষেত্রে সাম্য থাকবে, রাজনৈতিক ক্ষেত্রে মানে মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সাম্য থাকবে। মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকবে? সাম্য থাকবে। সো দেখো, স্বাধীনতা এবং সাম্যের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। স্বাধীনতা এবং সাম্যের মধ্যে কি রয়েছে? আচ্ছা, সাদিকুল কমেন্ট করেছে হচ্ছে ইজাজ মাহমুদ ভাইয়া আসসালামু আলাইকুম, আপনাকে মিস করছি, আমি এইচএসসিতেই জিএসটিতে পজিশন 578। কনগ্রাচুলেশন, তোমার জুনিয়ররাও যাতে তোমার মতো করে সফল হইতে পারে, এটাই হচ্ছে তোমার জুনিয়রদের কাছেও প্রত্যাশা থাকলো। এখানে যারা ক্লাস করতেছে এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে তোমার জুনিয়র। সো এখানে তোমাদের এক ভাইয়া কমেন্ট করেছে যে ভাই সে হচ্ছে গুচ্ছে 578তম হয়েছে। সো 578তম হয়েছে মানে দ্যাট মিনস সে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে পড়তে পারবে। জগন্নাথের ল থেকে শুরু করে মোটামুটি যে কোনো সাবজেক্টেই পড়তে পারবে। সো এই ফ্রেজটা আসতেছে তোমাদের। কিছুদিন পর তোমরাও যাতে এরকম করে নিউজটা দিতে পারো যে ভাইয়া আমি গুচ্ছে বা আমি এই বিশ্ববিদ্যালয়ে আমি এই জায়গায় এততম হয়েছি। এর জন্য কাজটা এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করলে দেন দেখবা যে পরবর্তীতে তুমি ভালো করতে পারবা। তোমার যে ভাইয়া কমেন্ট করেছে এইভাবে, সে কিন্তু আমাদের আই এডুকেশনের স্টুডেন্ট। সো তোমার ভাইয়া যেভাবে সফল হয়েছে, আমাদের সাথে যদি তোমার জার্নিটা কন্টিনিউ করো, তুমিও এভাবে সফল হবে ইনশাল্লাহ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি স্বাধীনতা ও সাম্য। সো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্কটা আমরা একটু দেখে নিব। সো স্বাধীনতা ও সাম্যের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। সো স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা এমন কোনো কিছু করব না যেটা দ্বারা আরেকজনের ক্ষতি হবে। আরেকজনের ক্ষতি না করে আমরা নিজের যে জিনিসটা করা দরকার সেই জিনিসটা করে নিব। আর সাম্য বলতে কি বোঝায়? আমরা কাউকে হিউমিলেট করব না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই সমান, এই জিনিসটাই হচ্ছে সাম্য। সো সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক রয়েছে। স্বাধীনতা থাকলে সাম্য থাকবে ডেফিনেটলি, কেননা যেখানে স্বাধীনতা আছে, যেখানে ব্যক্তি স্বাধীনতা আছে, ওইখানে সাম্য অবশ্যই থাকবে। সো এই জায়গা থেকে স্বাধীনতা ও সাম্যের মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা যদি তোমাকে লিখতে দেয়, জাস্ট প্রিসক্রাইব করে দিবা তোমার মধ্যে একে অপরের পরিপূরক। স্বাধীনতা এবং সাম্য একে অপরের পরিপূরক, কেননা একটা ব্যতীত আরেকটা পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারে না। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর সুশাসনটা যেন কি, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া সুশাসন বলতে কি বোঝো? সুশাসন বলতে আমরা এমন একটা শাসন ব্যবস্থাকে বুঝি যেখানে কি আমরা সবাই জাস্টিস পাবো, কারোর সাথে ইনজাস্টিস হবে না, তাই তো? এই জিনিসটা দ্বারাই আমরা সুশাসনকে বুঝি। সো সুশাসন বলতে যদি আমরা এই জিনিসটাকে বুঝি, তাহলে সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বটা কি? সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের, এটার আনসার হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে সুশাসন খুব সহজে প্রতিষ্ঠিত করা যায়। কেননা গণতন্ত্রের প্রকৃত ক্ষমতার অধিকারী কারা? আমরা জনগণ। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যদি সরকার গঠন করা হয়, সরকার ডেফিনেটলি এমন কাজ করে যেটা কি, যে পলিসিটা গভর্নমেন্ট ক্রিয়েট করবে বা গভর্নমেন্ট মেক করবে যাতে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে যায়। পলিসিটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে যায় এমন পলিসি গভর্নমেন্ট মেক করবে। সো তোমার সুশাসনটা হচ্ছে প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমার গণতন্ত্র কেন গুরুত্বপূর্ণ? কেননা গণতান্ত্রিক ব্যবস্থা যদি বিদ্যমান থাকে, খুব সহজে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। আইনের শাসন থাকবে, অপরদিকে স্বৈরতন্ত্রে কিন্তু আইনের শাসন থাকে না, এটা নামে থাকে। তাহলে যেখানে আইনের শাসন আছে সেখানে সুশাসন খুব সহজেই তুমি স্ট্যাবলিশ করতে পারবা। এরপর যদি আমরা দেখি জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে। জবাবদিহিতা স্বচ্ছতা থাকলে সুশাসন আপনা আপনি প্রতিষ্ঠিত হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি, আর জবাবদিহিতা এবং স্বচ্ছতা কোন শাসন ব্যবস্থায় থাকবে? এটা কি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকবে, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকবে, রাজতন্ত্রে থাকবে? না, কোনোটাতেই থাকবে না, এটা গণতন্ত্রে বিদ্যমান থাকবে। এরপর যদি আমরা দেখি দায়িত্বশীলতা নিশ্চিত করা। সো দায়িত্বশীল গভর্নমেন্ট বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই। অপরদিকে হচ্ছে অপরের মতের প্রতি সহনশীল থাকা, বিচার বিভাগের শাসন স্বাধীনতা। গণতন্ত্রে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা থাকে। অপরদিকে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রে যেটা থাকে না, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। গণতন্ত্র একমাত্র শাসন ব্যবস্থা যেখানে কি হয়, জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হয়। তার মানে কি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কার অংশগ্রহণ নিশ্চিত হয়? জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হয়। ওকে, তোমাদের ক্লাসে কোনো প্রবলেম হলে জাস্ট কমেন্ট করে একটু জানাই দিও, বাট এই টপিকটা শেষ করার পরে। এরপর যদি আমরা দেখি গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের চর্চাটা আমরা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাই করি।
পরবর্তী পয়েন্টটা যদি আমরা দেখি, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। সো এখানে আমরা টোটাল যে 8টা পয়েন্ট পাইলাম, সো এই 8টা পয়েন্ট কিন্তু হচ্ছে আমরা ডিরেক্টলি কি করলাম, সো গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য ডিরেক্টলি গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি বর্তমান সরকার ব্যবস্থা দেখি বা পৃথিবীর শাসন ব্যবস্থা দেখি, এখানে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে। কোনো দেশে গণতন্ত্র রয়েছে, কোনো দেশে রাজতন্ত্র রয়েছে। রাজতন্ত্রটা কোথাও বা সংখ্যাগরিষ্ঠ মানে হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কোথাও বা নিরঙ্কুশ রাজতন্ত্র, কোথাও বা একনায়কতন্ত্র চলতেছে। তবে পৃথিবীর সর্বোত্তম শাসন ব্যবস্থা বা সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। কেননা গণতন্ত্রে একজন শাসক জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, তার হচ্ছে এমন পলিসি মেক করে যাতে হচ্ছে জনগণের পক্ষে যায়, সেখানে জবাবদিহিতা থাকে, সেখানে হচ্ছে স্বাধীন বিচার বিভাগের উপস্থিতি থাকে। এত সব কিছু গণতন্ত্রে কেন করা হয়? কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে। সেই সরকার গঠনের ক্ষেত্রে মূল অবদানটা থাকে তোমার এবং আমার। কিভাবে থাকে? আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করি। সো আমাদের ভোটের মাধ্যমে যখন সরকার গঠন করা হয়, তখন সরকার এমন কোনো পলিসি মেক করে না যেটা হচ্ছে জনগণের এগেইনস্টে যাবে, যেটা আসলে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হবে। সো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্র ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা আসলে সম্ভব না। সো এই কয়েকটা পয়েন্ট জাস্ট লিখে দিবা, দেন এইগুলা এক্সপ্লেন করে দিবা আসলে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো জাস্ট এখানে তুমি হচ্ছে যে এক্সপ্লেন করে দিবা যে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, বা গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া পৃথিবীতে কত ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান আছে? সো পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান আছে। এটা যদি ভাবো পৃথিবীর প্রত্যেকটা দেশে গণতন্ত্র আছে, তাহলে কিন্তু তুমি বোকামি করবা। পৃথিবীর প্রত্যেকটা দেশে গণতন্ত্র নাই। কোনো দেশে গণতন্ত্র বিদ্যমান, কোনো দেশে বা রাজতন্ত্র বিদ্যমান, কোনো দেশে স্বৈরতন্ত্র রয়েছে, স্বৈরতান্ত্রিক সরকারও কিন্তু রয়েছে বর্তমানে। সো যেমন উত্তর কোরিয়াতে রয়েছে। সো এখন যদি আমরা দেখি, এর মধ্যে সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। আবার হচ্ছে যে তোমার রাজতন্ত্রেরও প্রকারভেদ রয়েছে, কোথাও রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কোথাও রয়েছে নিরঙ্কুশ রাজতন্ত্র। সো এই বিষয়গুলো আমরা অন্য অধ্যায়ে আলোচনা করব। এখানে যেহেতু রিলেটেড, তাই তোমাদেরকে কনসেপ্ট দিয়ে দিলাম। সো এই জায়গা থেকে এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাকে গ বা ঘ নাম্বার প্রশ্ন করতে পারে, সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। বা একটা সৃজনশীল দিল যেখানে গণতন্ত্র এবং হচ্ছে সুশাসনের সাথে একটা কম্পারিজন দিয়ে দিল, দেন তোমাকে বলল যে গণতন্ত্র এবং সুশাসনের মধ্যে সম্পর্ক দেখাও, বা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। সো তখন তুমি হচ্ছে যে ফার্স্টেই লিখে দিবা যে একটা আরেকটার পরিপূরক, একটা ব্যতীত আরেকটা স্ট্যাবলিশ করা পসিবল না। দেন জাস্ট এই পয়েন্টগুলো আলোচনা করে দিবা। কেননা গণতন্ত্রে আইনের শাসন রয়েছে, তারপর গণতন্ত্রে হচ্ছে জবাবদিহিতা রয়েছে, গণতন্ত্রে সংসদের মাধ্যমে একটা আইন প্রণয়ন করা হয়, গণতন্ত্রে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়, তাই সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের গুরুত্ব অপরিসীম। সো আশা করি তোমাদের আজকের ক্লাসের যে টপিকগুলো ছিল এগুলা খুব বেশি কঠিন ছিল না। এখান থেকে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম নাই। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা হচ্ছে বলে দাও। সো দেওয়ান বলেছে চ্যাপ্টার ভিত্তিক সৃজনশীল পড়ালে উপকৃত হতাম। সৃজনশীল লেখার টাইপটা তোমাকে বলে দেওয়া যেতে পারে। এটা যদি হচ্ছে ধরো হিউম্যানিটিসের সৃজনশীলগুলা কিন্তু তোমাকে পড়াই দেওয়ার কিছু নাই। সিভিক্স, জিওগ্রাফি, এই সৃজনশীলগুলো তোমার অধ্যায়ের কনসেপ্ট যদি থাকে, জ্ঞানমূলক অনুধাবনগুলো লিখতে পারলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি হচ্ছে যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আপনা আপনি রিলেট করতে পারবা। সো তোমাকে কয়টা সৃজনশীল পড়াইতে পারবো? একটা ক্লাসে একটা সৃজনশীল পড়াইতে পারবো, কিন্তু তুমি ভালো করতে হলে তোমাকে 8-10টা সৃজনশীলের প্র্যাকটিস করতে হবে। সো সৃজনশীল পড়ানোর অবকাশ নাই। আমি হয়তোবা তোমাকে কিভাবে ইফেক্টিভলি সৃজনশীলে তুমি নাম্বার পেতে পারো, কিভাবে সৃজনশীলে ভালো করতে পারো। অ্যাডিশনালি আমি তো প্রত্যেকটা টপিক পড়ানোর সময় বলে দেই, এই জায়গা থেকে ঘ নাম্বারে প্রশ্ন করতে পারে, এই জায়গা থেকে ক নাম্বার প্রশ্ন করতে পারে। সো এই জিনিসটা হচ্ছে যে তোমাকে জাস্ট অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরে একটা সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা তো আমি আগের ক্লাসেও বলেছি। গদ বাঁধা গরু রচনা না লিখে তুমি হচ্ছে যে আনসারটা চেয়েছে ওইটা ডিরেক্টলি দিয়ে দাও। এইভাবে তুমি উত্তর করলে আপনা আপনি সৃজনশীলে ভালো নাম্বার পাবা। সো বাকিরা জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাইয়া আপুরা যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এখানে যতটুকু হচ্ছে পড়ানো হয়েছে এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবা সবাই, এখানে যতটুকু পড়ানো হয়েছে এতটুকু তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা।
হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা কিভাবে, আচ্ছা কিভাবে ভালো করবা, আচ্ছা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আজকের ক্লাস করার পরে এই তৃতীয় অধ্যায়ের কনসেপ্টে তোমার কোনো সমস্যা থাকবে না। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো, তৃতীয় অধ্যায়ের কোনো টপিক নাই, তুমি হচ্ছে আইন কি, সাম্য কি, স্বাধীনতা কি, বা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তোমার আর কোনো ডাউট থাকবে না, আশাবাদী আমি। সো সবারই মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। সো এই জিনিসটা যদি বুঝে যাও তুমি, এখান থেকে তুমি ক নাম্বার কোশ্চেন করলেও আনসার করতে পারবা, খ নাম্বার করলেও আনসার করতে পারবা, ঘতে তুমি জিনিসগুলো রিলেট করতে পারবা। এখন সৃজনশীলটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি এইচএসসিতে যে বইটাই পড়ো না কেন, তোমার বোর্ড বইটা তুমি একটু প্র্যাকটিস করবা। বোর্ড বইয়ে যে এমসিকিউগুলো দেওয়া আছে, এটা হচ্ছে যে তোমার টাস্ক। লাস্ট ক্লাসে যেমন টাস্ক দিয়েছিলাম, আমার ক্লাস করার পরে, ক্লাসে পিডিএফ পড়ার পরে তোমার বোর্ড বইয়ের এমসিকিউগুলো পড়বা এবং সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা। এই ক্লাসের জন্য সেম টাস্ক থাকলো, তুমি হচ্ছে এমসিকিউগুলো পড়বা তোমার যে বই থাক না কেন, এবং তুমি হচ্ছে যে তুমি সৃজনশীলগুলো একটু পড়বা। ওকে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, দেন তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই প্রশ্ন করতে করতে। শুধুমাত্র যে তোমরা সিভিক্সের ক্লাস পাচ্ছ এমন কিন্তু না, বা হিউম্যানিটিসের সাবজেক্টের ক্লাস পাচ্ছ এমন না। তোমাদের এইচএসসির রেজাল্টটা যাতে ভালো হয়, সো এই জন্য আই এডুকেশন থেকে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে। এটা কমার্সের স্টুডেন্টদের জন্য আয়োজন করা হয়েছে, তোমাদের জন্য আয়োজন করা হয়েছে, তোমাদের বাংলা ইংরেজি আইসিটি ক্লাসও কিন্তু আয়োজন করা হয়েছে। ওকে, সো তোমাদের জন্য হচ্ছে আই এডুকেশন থেকে 45 ডেইসের একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে তুমি যাতে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পারো, এই জন্য আমাদের এই আয়োজন। শেষ পর্যন্ত আমাদের দক্ষ টিচার প্যানেল থাকবে তোমাদের সাথে, সো দ্যাট তুমি যাতে তোমার মেইন যে জার্নিটা, পরবর্তী উচ্চশিক্ষায় যাওয়ার আগে এইচএসসি পরীক্ষা, এখানে ভালো করতে পারো। এখানে ভালো করলে তোমার পরবর্তী জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সো এই জন্যই হচ্ছে তোমাদের জন্যই আয়োজন। আচ্ছা, আজকে রাতে তৃতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ করে ঘুমাবো ইনশাল্লাহ। আচ্ছা, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো যদি একটু বলে দিতেন। এগুলা আমি তোমাদেরকে সাজেশন ভিডিও দিব, ওইখানে পেয়ে যাবা। তোমাদের পুরো পরিণতির একটা সাজেশন ভিডিও দিব, ওইখান থেকে তুমি পেয়ে যাবা পরিণতির কোন পার্টটা, কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আর ক্লাসের সময় কিন্তু আমি বলে দিয়েছি এই অধ্যায়ের এই পার্টটুকু গুরুত্বপূর্ণ, এই পার্টটুকু গুরুত্বপূর্ণ না। আচ্ছা ভাইয়া, সাইকোলজির ক্লাস থাকলে খুবই ভালো হতো। সাইকোলজি তো মনে হয় তোমাদের খুব কম সংখ্যক স্টুডেন্টের আছে, সো এর কারণে আসলে সাইকোলজি ক্লাসটা নাই। মানে খুবই কম কলেজ আছে যে জায়গায় আসলে সাইকোলজিটা আছে। বাট হিউম্যানিটিসের দেখো মেজর সাবজেক্টের সবগুলো ক্লাসই কিন্তু হচ্ছে আমাদের এখানে। সো তুমি কিন্তু মোটামুটি তোমাদের যে মেজর সাবজেক্টগুলো আছে তার সবগুলা ক্লাসই কিন্তু পাচ্ছ। আমাদের পেজে নজর রাখো, আমাদের পেজে যদি চোখ রাখো তাহলে সব কিছুই পেয়ে যাবে। আই এডুকেশন যে ফেসবুক পেজটা আছে এটা ফলো দিয়ে রাখো, এবং আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করে থাকো। গ্রুপে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবা, ক্লাস কখন হবে, তারপর হচ্ছে সাজেশন ভিডিও কখন আপলোড হবে, সবই হচ্ছে যে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তোমাদের সিভিক্স ক্লাস থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তোমাদের লাস্ট 1 মিনিট টাইম। তোমাদের আজকের সিভিক্স তৃতীয় অধ্যায় রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা আরেকবার রিপিট করেন, তাহলে তোমরা করতে পারো। দেন তোমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, এই পিডিএফ বা এই জিনিসগুলো তুমি হচ্ছে যে পেয়ে যাবা। আর যদি কোনো কোয়ারি থাকে, আচ্ছা এই টাইপের যদি কোনো কোয়ারি থাকে যে হচ্ছে যে কোথা থেকে পাবো, তাহলে আমাদের আই এডুকেশন যে অফিসিয়াল গ্রুপ আছে, তোমাদের সকল প্রশ্ন সেখান থেকে উত্তর পেয়ে যাবে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আশা করি পরিণতি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন নাই বা কোনো সমস্যা নাই, প্রথম অধ্যায় থেকেও নাই। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সার্বক্ষণিক তোমাদের সাথেই আছি। আমাদের আই এডুকেশন অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে একটু পোস্ট করে দিবে। আচ্ছা, সামিউল বলেছে মূল্যবোধ নিয়ে একটু বলবেন। ওকে ঠিক আছে, মূল্যবোধ থেকে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসটা একটু দেখে রাখবা, আমি তোমাকে জাস্ট বলে দিতেছি।
আচ্ছা, সো মূল্যবোধকে কিন্তু হচ্ছে যে তোমার সমাজের ভিত্তি বলা হয়। কেননা হচ্ছে তোমার মধ্যে যদি মূল্যবোধ না থাকে তাহলে তুমি দুর্নীতিতে জড়াবা বা হচ্ছে সমাজের জন্য উপকার হবে না এমন কিছু কাজ করাবা। এর কারণে মূল্যবোধকে কি বলা হয়? মূল্যবোধকে বলা হয় হচ্ছে যে সমাজের ভিত্তি। সো তোমার চিন্তা ভাবনা, তারপর হচ্ছে তোমার আচার আচরণ, যে জিনিসগুলা হচ্ছে যে সমাজের জন্য পজিটিভ, বা তোমার চিন্তা ভাবনা আচার আচরণকে হচ্ছে যে নিয়ন্ত্রণ করে যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে মূল্যবোধ। যেমন ধরো তোমার মধ্যে যদি পজিটিভ মূল্যবোধ থাকে তাহলে তুমি সব কিছু পজিটিভলি চিন্তা করবা, তুমি কখনোই নেগেটিভ কোনো কিছু চিন্তা করবা না। আর তোমার মধ্যে যদি নেগেটিভ মূল্যবোধ থাকে তাহলে তুমি সব কিছু নেগেটিভলি চিন্তা করবা বা নেগেটিভ জিনিসগুলো করার চেষ্টা করবা। সো মূল্যবোধের যে বেসিক যে জিনিসটা, এটা হচ্ছে যে তোমরা সবাই জানো। এই জায়গা থেকে জাস্ট হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্যটা দেখবা। মূল্যবোধের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মূল্যবোধের কিছু সামাজিক মানদণ্ড আছে, তারপর মূল্যবোধ সমাজের মধ্যে সেতুবন্ধন ক্রিয়েট করে। এর পাশাপাশি হচ্ছে মূল্যবোধের পরিবর্তন হয়। মূল্যবোধ স্টেবল একটা কিছু না, এটা ডে টু ডে পরিবর্তন হয়, প্লেস টু প্লেস পরিবর্তন হয়। একটা জায়গার কাছে একটা জিনিস মূল্যবোধ হইতে পারে, আরেকটা জায়গার কাছে ওই জিনিসটা কোনো কিছুই না এমন হইতে পারে। এরপর হচ্ছে যে তোমার মূল্যবোধে প্লেস টু প্লেস ভ্যারি করে, এটা তো তোমাকে বললামই। এরপর হচ্ছে সমষ্টির একটা প্রভাব পড়ে মূল্যবোধের উপর। দেখা গেল একটা মাস পিপল যদি চায় যে তারা এই জিনিসটা মেনে চলবে, সো মূল্যবোধ ওই জিনিসটারই অনুগামী হয়। এরপর এই জায়গা থেকে জাস্ট একটা জিনিস জেনে রাখবা, মূল্যবোধের শ্রেণী বিভাগ। সো এই কয়েকটা পয়েন্ট মূল্যবোধের শ্রেণী বিভাগ থেকে তোমাকে বলতে পারে। সো তোমাকে বলতে পারে মূল্যবোধের শ্রেণী বিভাগ আলোচনা কর, বা বলতে পারে নিচের কোনটি মূল্যবোধের শ্রেণী বিভাগ, বা নিচের কোনটি মূল্যবোধ, এই ধরনের প্রশ্ন করতে পারে। তখন এই জায়গা থেকে হচ্ছে আনসার দিয়ে দিবা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আই গেস তোমাদের সিভিক্সে কোনো প্রবলেম থাকবে না, এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত হবে আমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।